স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে আজ বেলা 11টায় জাতীয় সংসদ সচিবালয়ের ক্যাবিনেট কক্ষে হবে এই সভা। এদিকে বিকেল 4টায় জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রমকে গতিশীল করতেই গুরুত্বপূর্ণ দুটি বৈঠক হবে। এতে নীতি নির্ধারণী প্রক্রিয়ায় নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার অনিবার্য চরিত্র। দীর্ঘদিন ধরেই তিনি স্বাধীন ও সার্বভৌম দেশের স্বপ্ন লালন করেছিলেন। গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্বাধীনতা দিবসের আলোচনায় তিনি আরও বলেন, এমন কিছু করা ঠিক হবে না যা মুক্তিযুদ্ধকে ছোট করে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন এর অবিচ্ছেদ্য অংশ। আমরা দেখেছি অতীতে যেভাবে শহীদ জিয়াউর রহমানকে, তার অবদানকে, তার কাজকে খাটো করার চেষ্টা করা হয়েছে, এর থেকেই প্রমাণিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবশ্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন অনিবার্য চরিত্র। অতীতকে শ্রদ্ধা জানিয়ে সামনে এগিয়ে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করেন সরকারের প্রধান নির্বাহী। স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যে গৌরব গাথা, তা নিয়ে আলোচনা হবে, গবেষণা চলবে। তবে আলোচনা, সমালোচনা কিংবা গবেষণার নামে এমন কিছু করা বা বলা অবশ্যই আমাদের জন্য ঠিক হবে না, যেটি আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যে গৌরব ইতিহাস, তাকে কোনোভাবে খাটো করতে পারে। সব শ্রেণী পেশার মানুষের উন্নত জীবন নিশ্চিত করায় স্বাধীনতার মূল অঙ্গীকার, বললেন তারেক রহমান। সমাজের একটি অংশ নয়, বরং আমরা সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে এই দেশে আমরা ভালো থাকব, এটি হোক এই স্বাধীনতা দিবসের অঙ্গীকার। সবার সম্মিলিত প্রচেষ্টায় স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে আশা প্রধানমন্ত্রীর। ঐক্যবদ্ধভাবে সকলে একসাথে দেশের জন্য কাজ করি, তাহলে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারব। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। সরকার দেশে প্রায় 1 মাস ধরে জ্বালানি তেলের সংকট চলছে। পেট্রোল পাম্পগুলোতে গাড়ির সারি এখনও লম্বা, দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। জ্বালানি তেলের বিষয়ে জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, তেলের সরবরাহ নিয়ে ফিলিং স্টেশনের মালিকরা কি বলছেন, আর সাধারণ মানুষজন কি প্রতিক্রিয়া দিচ্ছেন, আমাদের জানাবেন। সকাল থেকে নারায়ণগঞ্জের যে কটি পাম্প রয়েছে, আমরা ঘুরে যে বিষয়টি দেখেছি, মালিক পক্ষ যে বিষয়টি আমাদের জানাচ্ছেন, তারা ডিপো থেকে তাদের চাহিদা অনুযায়ী সেই সরবরাহিত তেলটি পাচ্ছে না। অর্থাৎ তাদের যে 100 ভাগ তেল পাওয়ার চাহিদা রয়েছে, সেখানে তারা 50 থেকে 60 ভাগ তেল পাচ্ছে। অর্থাৎ চাহিদার চেয়ে কম সরবরাহ পাওয়ায় তারা কিন্তু এই নির্দিষ্ট সময়ের বাইরে, তারা কিন্তু সীমিত সময়ের ভিতরে তাদের তেলটি শেষ হয়ে যাচ্ছে, যার কারণে যে ভোক্তা পর্যায়ে যারা গাড়ির চালক রয়েছে, তাদের কাঙ্ক্ষিত সেই তেলটি দিতে পারছে না। এবং সরকার বলছে কিন্তু সরবরাহ ঠিক রয়েছে, তবে নারায়ণগঞ্জের পাম্পগুলিতে 66টা পাম্প রয়েছে, এখানে কিন্তু তেলের সংকট চিত্রটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং মালিক পক্ষের কথা অনুযায়ী তারা যে বিষয়টি বলছে, ডিপো থেকে যদি তারা বেশি তেল পায়, তাহলে গ্রাহকদের তারা বেশি তেল দিতে পারবে। এখন পর্যন্ত কিন্তু নারায়ণগঞ্জের যে চালকরা রয়েছে, তাদের কিন্তু রেশনিং পদ্ধতিতেই সেই তেলটা কিন্তু সরবরাহ করছেন। এবং আমরা কথা বলেছিলাম বিভিন্ন গাড়ির যানবাহনের যারা চালক রয়েছে, গ্রাহক রয়েছে, তারা যে বিষয়টি জানাচ্ছেন, তারা কিন্তু সেই কাঙ্ক্ষিত যে তেলের চাহিদা রয়েছে, সে তেলটি পাচ্ছেন না। পাম্পে পাম্পে ঘুরে বেড়াচ্ছেন এবং পাম্পে কিন্তু দীর্ঘ সারি হচ্ছে। অর্থাৎ আমি এখন নারায়ণগঞ্জের যে পাম্পটিতে দাঁড়িয়ে রয়েছি, তাদের যে অকটেন তেল রয়েছিল, সেটি কিন্তু সকালের আগেই শেষ হয়ে গেছে। এখন যারা গাড়ি চালক আসছেন, তারা কিন্তু ফেরত যাচ্ছেন।
তারা কিন্তু টানিয়ে দিচ্ছেন, বলে দিচ্ছেন এখানে তেল নেই। এবং আমি নারায়ণগঞ্জের আরেকটি পাম্প, যেটা বলাকা পাম্প রয়েছে, সেখানেও দেখেছি সকাল থেকে কিছুটা দীর্ঘ সারি ছিল, তবে তাদেরও কিন্তু তেল শেষ হয়ে গেছে এবং এখন কিন্তু তারা তেল দিতে পারছেন না। এবং মালিকরা যে বিষয়টি জানাচ্ছেন, তারা ডিপুতে কিন্তু গাড়ি লাগিয়ে রেখেছেন। নারায়ণগঞ্জের 4টি ডিপু রয়েছে, মেঘনা, যমুনা, পদ্মা ডিপু, নারায়ণগঞ্জের ফতুল্লায় 2টি এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের অংশ। এবং আমরা ডিপুগুলির অংশে যে বিষয়টি দেখেছি, সকাল থেকে কিন্তু এখানে দীর্ঘ লাইন কিন্তু গাড়ি দাঁড়িয়ে রয়েছে তেল নেওয়ার জন্য। তারা সেখানে একে একে করে যাচ্ছেন এবং তাদের যে চাহিদা অনুযায়ী তেল রয়েছে সেটি কিন্তু তারা পাচ্ছেন না। সেখান থেকে তাদের কম তেল দেওয়া হচ্ছে, সেই বিষয়টি কিন্তু দাবি করছেন। তবে এই ধরনের মজুত করে, কালোবাজারি করে যদি তেল মজুত করা হয় এবং সংকট তৈরি করে, সেই লক্ষ্যে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে তদারকি করা হচ্ছে, সেই বিষয়টি জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক। তবে সেই ধরনের এখন পর্যন্ত সকাল থেকে কোনো ধরনের কার্যকলাপ আমরা দেখতে পাইনি। তবে মানুষ কিন্তু একে প্রকার ভোগান্তিতে পড়ছেন, সেই বিষয়টি আমাদের জানিয়েছেন। এবং বিশেষ করে যে পণ্যবাহী যে গাড়ি রয়েছে, সেগুলো কিন্তু বিপাকে পড়েছেন। সেই সাথে মোটরসাইকেল যারা যাত্রী রয়েছেন, যারা তাদের কর্মস্থলে যাচ্ছেন, তারা কিন্তু কাঙ্ক্ষিত তেল না পেয়ে তারা কিন্তু মাঝখানে কিন্তু গাড়ি থামিয়ে দিচ্ছেন। এবং সংকট এবং চরম আকারে ধারণ করেছে নারায়ণগঞ্জের পেট্রোল পাম্পগুলিতে। এই ছিল আসলে আমার কাছে নারায়ণগঞ্জের পেট্রোল পাম্পগুলির জ্বালানি সংকটের এখন পর্যন্ত সর্বশেষ। জি, নারায়ণগঞ্জ থেকে ছিলেন গৌতম সাহা। গৌতম, আপনাকে ধন্যবাদ। এবার জানবো নওগাঁর জ্বালানি তেলের সংকটের খবর। যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রৌফ। চাঁপাইনবাবগঞ্জে তেল মজুত রাখার অভিযোগ পাওয়া গেছে, নওগাঁর কি অবস্থা এবং আমাদের সেখানে সার্বিক পরিস্থিতি জানান। আপনি যেমনটি বলছিলেন, দীর্ঘ প্রায় 1 মাস হলো সারা দেশের মতো নওগাঁতেও জ্বালানি তেলের সংকট চলছে। বিশেষ করে দিন যে অভাবের যে সংকট, সেটা কিন্তু প্রকট আকার ধারণ করছে। বিশেষ করে যেগুলো মোটরসাইকেল আরোহী আছে, যারা দূর দূরান্তে যায়, তারা কিন্তু আসলে কোনো পাম্প থেকেই চাহিদা মাফিক তেল পাচ্ছে না। গতকালকেও আমি যে পাম্পে দাঁড়িয়ে আছি, সেই পাম্পে তেল সরবরাহ করা হয়েছে, কিন্তু আজকে তেল না থাকার কারণে সে পাম্প মালিক কিন্তু তেল সরবরাহ বন্ধ করেছে এবং আজকে উনি যখন তেল পাবেন তখন আবার দেওয়ার চেষ্টা করবেন এমনটি জানিয়েছে। এবং চাঁপাইনবাবগঞ্জে অবৈধ মজুদের খবর পাওয়া গেলেও আমাদের নওগাঁর মান্দা উপজেলার একটি পাম্পে সামান্য কিছু তেলের পাওয়া গিয়েছিল এবং সেখানে কিন্তু প্রশাসন অভিযান চালিয়ে সেই মজুদকৃত তেলগুলো কিন্তু আপনার জব্দ করেছে। তো এখন জানবো একজন ডিলারের কাছে যে তেলের সংকটটা আসলে আর কতদিন চলতে পারে এবং তেল পাওয়ার ব্যাপারে তারা কি বলছেন, সেই বিষয়ে জানবো একজন ডিলারের কাছে। শাহী ফিলিং স্টেশন, রানীনগর, নওগাঁ। আমার পাম্পে গতকাল পর্যন্ত আমি পেট্রোল দিয়েছি এবং অকটেন আমি গত 17 তারিখে পাইছি। এরপর এই মাসে ওই 17 তারিখের পর এই পর্যন্ত আমি কোনো অকটেন পাই নাই। পেট্রোল পাইছি, পেট্রোল গত 24 তারিখে পাইছিলাম, ওটা আমার কালকে শেষ হয়ে গেছে। এখন বর্তমান ডিজেলের কোনো সমস্যা নাই, ডিজেল পাওয়া যাচ্ছে, কিন্তু তেল আমরা তো সরবরাহ ঠিক মতন দিচ্ছে না দেওয়ার জন্য আমরা তো এখানে মোটর আরোহীরা খুব বিরক্ত করছে এবং খুব করতেছে, ঘোরাঘুরি করতেছে। এখন তেল দ্রুত আমাদেরকে সরবরাহ করলে আমাদের জন্য ভালো হয় এবং জনগণের জন্য ভালো হয়। অসংখ্য ধন্যবাদ। এবং আমার সাথে কথা হয়েছে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে। তিনি জানিয়েছেন যে নওগাঁতে ইতিমধ্যে তেল সংকটের শুরু থেকে বাহিরে যে বোতলজাত প্রক্রিয়া যে তেল বিক্রি, সেটা কিন্তু বন্ধ করা হয়েছে। এছাড়া প্রতিনিয়ত জেলা এবং উপজেলা প্রশাসনের ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন ফিলিং স্টেশনে আপনার অভিযান পরিচালনা করা হচ্ছে, যাতে কোথাও কোনো এই সংকট চলাকালীন সময়ে কেউ অবৈধ মজুদ তেলে মজুদ করতে না পারে। এছাড়া কিন্তু আপনার এই যে বন্ধ হওয়া ফিলিং স্টেশনে সকাল থেকে কিন্তু এখানে কয়েক শত গাড়ি মোটরসাইকেলের আরোহীরা এসে ঘুরে যাচ্ছে এবং তারা মোটরসাইকেল আরোহীরা যারা রয়েছেন, তারা যেসব ফিলিং স্টেশন তেল দেওয়া হচ্ছে, কোনো ফিলিং স্টেশনে 100 টাকার, কোথাও 200 টাকা তেল দেওয়া হচ্ছে, যেটা চাহিদা মাফিক হচ্ছে না। বিশেষ করে দূর দূরান্তে যারা চাকরি করে তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে। এছাড়া আপনার ডিজেলের সরবরাহটা মোটামুটি থাকার কারণে এখনো মাঠ পর্যায়ে যে ডিজেলের যে চাহিদা, সেটা কিন্তু পূরণ করা হচ্ছে। এছাড়া আপনার বড় বড় যে গাড়িগুলো আছে, সেগুলো ডিজেল চালিত হওয়ার কারণে এখন পর্যন্ত এমন সংকট দেখা দেয়। তবে তীব্র সংকট দেখা দিয়েছে হচ্ছে মোটরসাইকেল আরোহী যারা রয়েছে তারা আর কি, তারা চাহিদা মাফিক তেল পাওয়ার কারণে এক পাম্পে 100 টাকা, আর এক পাম্পে 100 টাকা, এভাবে তেল সংগ্রহ করতে তাদের অধিকাংশ সময় চলে যাচ্ছে, যার কারণে তারা চরম ব্যাখ্যাদায় পড়ছে। তাই যেসব ভোক্তা রয়েছে এবং যেসব ফিলিং স্টেশনের মালিকরা রয়েছে,
জানিয়েছে যে দ্রুত সরকার যদি এই তেল সরবরাহ স্বাভাবিকের ক্ষেত্রে যদি সিদ্ধান্ত গ্রহণ না করে তাহলে কিন্তু দেশে একটা হাহাকারের সৃষ্টি হবে এমনটা জানিয়েছে। তো নওগাঁ থেকে তেল সংকট নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জি রৌফ, আপনাকে ধন্যবাদ। উত্তরাঞ্চলের সবচেয়ে বড় হলুদের হাট গাইবান্ধার সাদুল্লাপুর ধাপের হাট। সপ্তাহে 2 দিন বসা হাটে বিক্রি হয় প্রায় 2 কোটি টাকার হলুদ। ঐতিহ্যবাহী এই হাটে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা থেকে পাইকার ও বিভিন্ন কোম্পানির এজেন্টরা যান হলুদ কিনতে। এটি গাইবান্ধার সাদুল্লাপুর ধাপের হাট। প্রতি সোমবার ও বৃহস্পতিবার বসে হলুদের এই হাট। সূর্য ওঠার পর থেকেই চাষিরা হলুদ নিয়ে হাটে আসতে শুরু করেন। শুরু হয় ক্রেতা বিক্রেতাদের বেচাকেনার হাঁকডাক। সকাল 7:30টায় শুরু হয়ে বেচাকেনা চলে দুপুর পর্যন্ত। কৃষক ও ছোট পাইকারদের থেকে হলুদ ক্রয় করতে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা থেকে আসে ক্রেতারা। পাশাপাশি নামিদামি প্রতিষ্ঠানের এজেন্টরাও এখান থেকে হলুদ ক্রয় করেন। কাঁচা হলুদ মন প্রতি বিক্রি হয় 800 থেকে 850 টাকায়, আর শুকনা হলুদ বিক্রি হয় 5,500 থেকে 6,000 টাকায়। আমি 7 শতক মাটি আবাদ করছি, আমার খরচ গেছে 1,000 টাকা। হলুদ আমি পাইছি হলো 17 গুণ। মোটামুটি লাভবান অন্য ফসল 5,000, 52, 51, 55 পর্যন্ত বিক্রি করা যায়। হলুদ গাছ থেকে 4 বিঘা আইজি কিছু হলুদ আর আনবের আছে। অন্যদিকে ক্রেতারা বলছেন গুণগত মান ভালো হওয়ায় দূর দূরান্ত থেকে তারা হলুদ ক্রয় করতে আসেন। 700-800 করে কিনি কাঁচাটা, সেগুলো একটু আয় হয়। 4,000, 5,000 টাকা বিক্রি করি মন। এই হলুদটা আমি সিদ্ধ করে আবার প্রক্রিয়াজাতকরণ করে আমি অনলাইনে এটা বিক্রি করি। 800, 900, 1000 পর্যন্ত কিনে নিয়ে তাকে আবার ফির অন্য জায়গায় বিক্রি করি। তারা নাটোর নিয়ে যায়, জাসুরিয়া নিয়ে যায়, বিভিন্ন এলাকায় নিয়ে যায়। হাট মালিক সমিতির নেতারা জানান ক্রেতা ও বিক্রেতাদের জন্য উপযুক্ত পরিবেশ রয়েছে। আর এখানে কোনো ঝামেলা হয় না। এখানে এই যারা খুবই কম এবং যারা বিজনেস করে তাদেরকে আলাদা ফ্যাসিলিটি দেওয়া আছে এবং যারা গ্রাহক আছে তাদেরকেও আলাদাভাবে ফ্যাসিলিটি দেওয়া আছে। সংশ্লিষ্টরা জানান দিন দিন হাটের গুরুত্ব বাড়ার সাথে ক্রেতা বিক্রেতাদের সমাগমও বাড়ছে। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। মালদ্বীপের মালে স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল 4:45টায়। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে এক ম্যাচ জিতেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ও ভারত। আর টানা 2 ম্যাচ হেরে আগেই বিদায় নিয়েছে পাকিস্তান। ম্যাচটি জিতেই শেষ 4-এ যেতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। বর্তমানে 2 দলেরই সংগ্রহ 3 পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় টেবিলের শীর্ষে রয়েছে ভারত। গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে বাংলাদেশের সামনে জয়ের বিকল্প নেই। ম্যাচটি ড্র হলে রানার্স আপ হিসেবেই সেমিফাইনালে উঠতে হবে বাংলাদেশকে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।